ফস করে একটা নিঃশ্বাস ছাড়ে লিখন, মনে মনে ভাবে সে নিজেই সে আমার বোনের সরলতার সমস্যার সুযোগ নিচ্ছে না। তার কি গ্যারান্টি আছে? হতেই পারে এই বিয়েটা লোক দেখানো, এই বিয়ের পেছনে অন্য কিছু লুকিয়ে আছে। লিখন খুব ভালো করে জানে আড়ালে অন্য কিছু থাকলেও চিত্রলেখা কখনোই তাকে সেটা জানাবে না। চিত্রলেখা কারোর সঙ্গে নিজের চিন্তা দুশ্চিন্তা শেয়ার করে না, বিশেষ করে ভাই বোনদের কিছু জানায় না সে দুশ্চিন্তা করবে বলে। বিকেল থেকে চিত্রলেখার দুশ্চিন্তা বেড়েছে। এখনো পর্যন্ত সে রৌনকের থেকে কোনো আপডেট পায়নি। গিয়ে পৌঁছে কিনা কে জানে। পৌঁছে থাকলে নিশ্চয়ই তাকে একবার ফোন করতো সে, নাকি করতো না। চিন্তা করে ভেবে কিছু কুল কিনারা করতে পারে না সে। কতক্ষণ লাগবে তার মেক্সিকো গিয়ে পৌঁছতে? প্লেন তো অনেক দ্রুত যায়, তাহলে কি সারা দিনেও গিয়ে পৌঁছয়নি সে? প্লেনটা ঠিকঠাক গিয়ে পৌঁছচ্ছে তো? পথে কোনো বিপদ হয়নি তো? অনেক সময়ই তো দেখা যায় আকাশ পথে প্লেন ক্র্যাশ করেছে, এমন কিছু হয়নি তো? কথাই আছে শূন্য মস্তিষ্ক হচ্ছে শয়তানের ঘর। চিত্রলেখার আপাতত কিছু করার নেই এক রৌনকের জন্য দুশ্চিন্তা করা ছাড়া। এক ভাবনা থেকে আর এক ভাবনার উদয় হচ্ছে তার মস্তিষ্কে। সেই সব ভাবনা থেকেই যত সব আজগুবি চিন্তাভাবনা এসে তার মস্তিষ্কে খুঁটি গাড়ছে। আবার এও মনে হচ্ছে রৌনক হয়তো পৌঁছে গেছে ইচ্ছে করেই তাকে ফোন করেনি। হয়তো তাকে জানানোটা জরুরি কিছু নয়। তাকে জানানোটা কি আসলেই জরুরি? কে সে? রৌনকের আইনত বিবাহিত স্ত্রী, কিন্তু এর বাইরে তার জীবনে চিত্রলেখার স্থান কোথায়? জানা নেই চিত্রলেখার। এই মুহূর্তে এসব কথা সে ভাবতেও চাইছে না। দুশ্চিন্তাদের দুই হাতে ঠেলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এতে বিশেষ কাজ হয় না। দুশ্চিন্তা একবার মস্তিষ্কে বাসা বাঁধতে পারলে সহজে দূর করা যায় না। রাত 8টা বাজে। সবেই অফিস বিল্ডিং থেকে বেরিয়েছে লাবিব। ব্লেজারের বুক পকেটে থাকা মোবাইল ফোনটা বেজে ওঠায় বাধ্য হয়েই বাইকটা সাইড করে দাঁড় করায়। রৌনক দেশে না থাকলে লাবিবের কাজের চাপ বেড়ে যায় শতগুণ। তাকে রৌনকের হয়ে অনেক কাজ সামাল দিতে হয়। এবারেও এর ব্যতিক্রম হচ্ছে না। আজ সারাদিনে রৌনকের হয়ে তাকে 3টে মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে। 2টো মিটিংয়ে তানিয়া ছিল তার সঙ্গে। জরুরি কিছু হতে পারে ভেবেই ফোনটা বের করে হাতে নেয় সে। স্ক্রিনে ভাসা চিত্রলেখার নাম দেখে সময় বিলম্ব না করে তৎক্ষণাৎই রিসিভ করে জিজ্ঞেস করে, কি করতে পারি মিসেস সিওর জন্য? লাইনের অন্য পাশ থেকে আমতা আমতা করে চিত্রলেখা বলে, তোমাকে বিরক্ত করলাম বুঝি? একদমই নয়। কি হয়েছে চিত্রলেখা? তোমাকে চিন্তিত শোনাচ্ছি। এনি প্রবলেম? না মানে জানতে চাইছিলাম তোমার কি ওনার সঙ্গে কথা হয়েছে? না মানে উনি কি গিয়ে পৌঁছেছেন? আমাকে এখনো কিছু জানাননি, হয়তো গিয়ে ব্যস্ত হয়ে গেছেন, ফোন করার সুযোগ পাননি। তোমাকে নিশ্চয় জানিয়েছেন কিছু? টেনশন হচ্ছে বুঝি হাজবেন্ডের জন্য? না না না, তেমন কিছু না, প্ল্যান করে গেল এই তাই একটু। চিত্রলেখাকে আমতা আমতা করতে শুনে হেসে ফেলে লাবিব। মৃদু হেসে বলে, ইটস ওকে চিত্রলেখা, তোমার হাজবেন্ড, তুমি টেনশন করতেই পারো, এতে ইতস্তবোধ করার কিচ্ছু নেই। হি ইজ অল ইয়োর্স। জড়তাদের হাতে ঠেলে এবারে চিত্রলেখা পরিষ্কার কণ্ঠে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে কি ওনার কথা হয়েছে? স্যার তো এখনো গিয়ে পৌঁছায়নি। এখনো পৌঁছায়নি? অলমোস্ট 20 ঘন্টার ফ্লাইট। ভোরে গিয়ে পৌঁছাবেন। হোটেলে চেক ইন করতে করতে সকাল হবে। ও, তুমি টেনশন করো না, স্যার পৌঁছে গেলে সবার আগে তোমাকেই ফোন করবেন। উনি জানেন তুমি টেনশন করছো, ওনার ফোন কলের অপেক্ষায় আছো। আসলে কি উনি জানেন? মনে মনে ভাবে চিত্রলেখা, মুখে আর প্রশ্নটা করে না। এতক্ষণে খানিকটা ইজি লাগে চিত্রলেখার। ফ্লাইট টাইম সম্পর্কে আইডিয়া ছিল না তার। টেনশনে মাথা কাজ করছিল না একবার গুগল করে দেখবে। রৌনককে জিজ্ঞেস করেনি সে কখন গিয়ে পৌঁছবে, না জেনেই অহেতুক চিন্তা করছিল। লাবিবকে ফোন করে বিরক্ত করায় নিজেরই খারাপ লাগছে, খানিকটা লজ্জাও লাগছে। রাখছি তাহলে।
চিত্রলেখা, শোনো, হুম। তোমার কিছু লাগলে বা যে কোনো প্রয়োজনে আমাকে বলতে পারো। স্যার আমাকে দায়িত্ব দিয়ে গেছেন তোমার খেয়াল রাখতে, তাই কিছু দরকার হলে আমাকে বলতে লজ্জা করো না, কেমন? আমি 24 ঘন্টা তোমার সার্ভিসে অ্যাভেলেবল আছি। একটা ফোন করলেই বান্দা হাজির হয়ে যাবে তোমার খ্যাতমতে। থ্যাংক ইউ। ইটস ওকে, ইটস মাই ডিউটি, অলসো রেসপন্সিবিলিটি অ্যাজ এ ফ্রেন্ড। জাস্ট রিমেম্বার আই এম অলওয়েজ দেওয়ার ফর ইউ। মৌন হেসে লাইন কাটে চিত্রলেখা। লাইন কাটার পরেও কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রয় সে। কখন রৌনক ফোন করে জানাবে সে সুস্থভাবে পৌঁছে গেছেন, এতটুকু জানার জন্যেই অস্থির লাগছে চিত্রলেখার। এর আগে কখনো এরকম লাগেনি তার, কখনো না। 3টে রাত যেন শত শত রাতের সমান। আজ 3 রাত পরে একত্রে নিজেদের ড্রয়িং রুমের মেঝেতে আসন পেতে খেতে বসেছে ওরা সবাই। অথচ সবারই মনে হচ্ছে কত শত রাত তারা একত্রে খেতে বসে না। চিত্রলেখা নিজের হাতে ওদের বেড়ে খাওয়াই না। দুপুরে লিখন বাসায় ছিল না বলে বিরিয়ানি রান্নার প্রস্তুতি নিয়েও সেটা রাতের জন্য রেখে দিয়েছিল। 4 ভাই বোনের মধ্যে লিখনটার সবচাইতে বেশি বিরিয়ানি ভক্ত। এই ছেলেকে বছরের 365 দিন বিরিয়ানি খেতে দিলেও এর অভক্তি আসবে না। তাই লিখনকে রেখে দুপুরবেলায় বিরিয়ানি রান্না করে খেতে মন সায় দেয়নি চিত্রলেখার। লিখন যখন সমস্ত দিনের ব্যস্ততা শেষ করে বাসায় ঢোকে তখন প্রথমেই তার নাকে বিরিয়ানির সুবাস লাগতেই সে সরাসরি রান্নাঘরে গিয়ে চিত্রলেখাকে আনন্দে জড়িয়ে ধরে জিজ্ঞেস করেছিল আলু বেশি করে দিয়েছে কিনা। এই ছেলে সব একদিকে আর বিরিয়ানির আলু আর একদিকে। বিরিয়ানির আলুকে লিখন যতটা ভালোবাসে ততটা রিপাকে ভালোবাসে কিনা সন্দেহ। খাওয়া দাওয়ায় এক পর্যায়ে লিখন বলে, তুমি যেহেতু কয়দিন আছো, এক কাজ করি, সময় করে কাল পরশু বাসায় দেখে ফেলি। কি বলো আপা? লিখনের কথায় প্লেট থেকে মুখ তুলে ভাইয়ের দিকে তাকায় চিত্রলেখা। খালু আলটিমেটাম দিয়েছিল এই মাসেই বাড়ি খালি করে দিতে। এক মুহূর্ত লিখনের মুখের দিকে তাকিয়ে থাকার পর চিত্রলেখা পুনরায় নিজের প্লেটে মনোযোগ দিয়ে বলে, বাসা দেখার কোনো প্রয়োজন নেই। মানে? অন্য সবার দৃষ্টি এখন খাওয়া রেখে চিত্রলেখার মুখের দিকে। আর এক লোকমা খাবার মুখে পুরে দিয়ে মুখ তুলে একবার একে একে সবার মুখ দেখে নিয়ে লিখনের দিকে স্থির হয়ে বলে, বাসা ছাড়তে হবে না, তোরা এখানেই থাকবি। কিভাবে? যেভাবে থেকেছিস সেভাবেই। আপা, খালু আমাদেরকে বাড়ি খালি করে দিতে বলছে। বলছিল, এখন আর বলবে না, বাড়ি খালি করতে হবে না। চিত্রলেখার কথার আগামাথা কিছুই ধরতে পারে না কেউ। এদিকে চিত্রলেখা সংশয়ে ভুগছে। সে কি বলবে এই বাড়ির মালিক এখন সে? সবাইকে ব্যাপারটা স্বাভাবিকভাবে দেখবে? অফিসের বসকে বিয়ে করে রাতারাতি বাড়ির মালিক হয়ে গেছে সে। নিশ্চয়ই অন্যরা ব্যাপারটা স্বাভাবিক বা সুন্দর চোখে দেখবে না। সবার ভেতর একটা ধারণাই তৈরি হবে টাকার জন্য বিয়েটা করেছে সে। কিন্তু এটা তো সম্পূর্ণ সত্য নয়। টাকার লোভে সে রৌনককে বিয়ে করেনি। টাকা পয়সার কোনো লোভ নেই তার। নিজের জন্যে কিচ্ছু চায় না। এটা সত্যি রৌনক তাকে কথা দিয়েছে তার ভাই বোনদের সব স্বপ্ন পূরণ করতে পাশে থাকবে। কিন্তু সেটার মানে কি এই হয় যে টাকার লোভে বিয়েটা করেছে সে? হয়তো চেতন মনে নয়, কিন্তু চিত্রলেখার অবচেতন মন এটা বুঝে গিয়েছিল রৌনককে বিয়ে করলে তার সব সমস্যা সমাধান হয়ে যাবে। কারণ পার্থিব জীবনের যে কোনো সমস্যা অর্থের বিনিময়ে সমাধান করা যায়, আর রৌনকের সেই ক্ষমতা আছে। সে চাইলে একটা চুটকি বাজিয়ে চিত্রলেখার জীবনের সব সমস্যা সমাধান করে দিতে পারে, আর বলা যায় করে দিচ্ছেও। এই যেমন এই বাড়িটাই তো প্রমাণ। রৌনক যখন জানতে পারলো চিত্রলেখাদের বাড়ি খালি করার আলটিমেটাম দেওয়া হয়েছে, সে বাড়িটাই কিনে ফেলেছে, তাও চিত্রলেখার নামে। একটা কার্ড ধরিয়ে দিয়েছে সে চিত্রলেখাকে, যার কোনো লিমিট নেই। এমন জীবনের কথা তো চিত্রলেখা তার স্বপ্নেও কখনো ভাবিনি। অথচ আজ সব সত্যি। সব অসম্ভবকে রৌনক ঠিক সত্যি করে দেখাবে তার জীবনে, এটা চিত্রলেখা জানে। সে যে জিনিসের যোগ্য নয় রৌনক তাকে তার যোগ্যতার চাইতে বেশি দিয়েছে, দিচ্ছে, হয়তো ভবিষ্যতেও দিবে। অন্তত ততদিন যতদিন তারা একত্রে আছে। আপা, তুমি কি কিছু লুকাইতেছ? চিত্রলেখার মন একবার বলে সব বলে দিবে, আবার মনে হয় এই মুহূর্তে কিছু বলা হয়তো ঠিক হবে না। তাই আপাতত কিছুদিন বিষয়টা চেপে যাওয়ার সিদ্ধান্ত নেয় মনে মনে।
খালুর সাথে কথা হয়েছে আমার। আমি রিকোয়েস্ট করে বলছি আমাদের 1 বছর সময় দিতে। 1 বছর পর বাড়ি খালি করে দিব। আর খালু মেনে নিল তোমার কথা? হ্যাঁ। এবারে লিখনকে কিছু বলার সুযোগ না দিয়ে নার্গিস বেগম বলেন, সে তো বাড়িটা বিক্রি করতে চাইছিল, তার টাকা দরকার, তাহলে তোর কথা এমনি এমনি মেনে নিল? এমনি এমনি মানে নাই। আমি বলছি অন্য কোথাও থাকলে তো ভাড়া দিয়েই থাকা লাগবে। আমি না হয় ভাড়া বাবদ যে টাকাটা আসে সেটা প্রতি মাসে দিয়ে দিব, তারপর 1 বছর পরে বাড়ি খালি করে দিব। এই কথা শুনে পরে রাজি হয়েছে। লিখন আরও কিছু বলার জন্যে মুখ খুললেও বলতে পারছে না। তার আগে চিত্রলেখা বলে, এত কথার কি আছে আমি বুঝতেছি না। অন্য কোথাও থাকলে তো ভাড়া দিয়েই থাকা লাগবে, এখানে থাকলে সমস্যা কই? ভাড়া দিয়েই থাকবি তোরা। এখানে সবাই পরিচিত। তোরা দুজন নিজ নিজ লেখাপড়া নিয়ে সারা দিন বাসার বাইরে থাকিস। বাসায় থাকে এক খালা আর চারু, দুজন মেয়ে মানুষ পরিচিত জায়গায় থাকাই তো ভালো লাগে, তাই না? আশেপাশে সবাই পরিচিত, যে কোনো দরকারে বা বিপদে আগায় আসবে। এত কথার কিছু নেই। আমি খালুর সাথে কথা বলে সমস্যার সমাধান করে ফেলছি। আর ভাড়ার টাকা নিয়ে কাউকে চিন্তা করা লাগবে না, ওটা আমি বুঝবো। কেমনে বুঝবে তুমি? তুমি তো এখন আর চাকরি করতেছো না। আমি কখন বললাম চাকরি ছেড়ে দিয়েছি? ছুটিতে আছি, চাকরি ছাড়িনি। উপস্থিত কেউ আর কোনো কথা বলে না, যদিও লিখনের কাছে জিজ্ঞেস করার মতো অনেক প্রশ্নই ছিল, কিন্তু এই মুহূর্তে আর এসব কথা তোলে না সে। নার্গিস বেগমও বাচ্চাদের সামনে আর কিছু বলেন না। লাবিবের কাছ থেকে জানার পরেও ভালো লাগছে না চিত্রলেখার, যদিও এখন সে জানে রৌনক এখনও বিমানে আছে, তবুও মনের ভেতর সামান্য অস্থিরতা কাজ করছে। মানুষটা সুস্থ মতো পৌঁছে গেছে জানতে পারলেই আর কোনো চিন্তা থাকবে না তার। বিছানায় কার্নিশ ঘেঁষে পিঠে বালিশ দিয়ে বসেছে চিত্রলেখা, তার হাতে উপন্যাসের বই। রৌনকের ভাবনায় উপন্যাসে পুরোপুরি মনোযোগ দিতে পারছে না সে, তবুও চেষ্টা করছে মনোনিবেশ করার। চারু বড় বোনের কোল ঘেঁষে শুয়ে বয়ে মুখ গুজে রেখেছে। আপা, আচমকা চয়নের ডাকে দুই বোনই বই থেকে মুখ তুলে দরজার দিকে তাকায়। খালা তোমাকে ডাহে। আচ্ছা। বইটা হাত থেকে নামিয়ে রেখে চিত্রলেখা চারুকে বলে, তুই পড়তে থাক, আমি আসতেছি। খালার ঘরে এসে চিত্রলেখা দেখে নার্গিস বেগম বিছানায় বসে আছেন। এগিয়ে এসে খালার মুখোমুখি বসে সে। খালা কিছু বলার আগেই নিজেই জিজ্ঞেস করে, আমাকে ডাকলে কিছু বলবে? দরজাটা আটকে দিয়াই। চিত্রলেখা তৎক্ষণাৎ কিছু বলে না। খালার মুখের দিকে তাকিয়ে থেকে উঠে গিয়ে দরজার ছিটকিনি আটকে দিয়ে ফিরে এসে পূর্বের জায়গায় বসে। নার্গিস বেগমের চোখ মুখে সিরিয়াসনেস। এবারে তিনি নিজেই জিজ্ঞেস করেন, সত্যটা কি চিত্রলেখা? কোন সত্যি খালা? মানুষটার সঙ্গে এত বছর সংসার করলাম, ওনাকে আমার চাইতে ভালো কেউ চিনে না। সামনে কয়টা ভাড়ার টাকার জন্য উনি রাজি হবে না। 1 বছরে ভাড়ার টাকায় যা পারেন তার চাইতে ঢের বেশি এক মুঠো পাবেন বাড়িটা বিক্রি করে দিলে। বাহানা করে ভাই বোনেদের বোকা বানাতে পারলো, আমারে তুই বোকা বানাতে পারবি না। আমি তোকে পেটে ধরিনি, তোর মা না খালা হয়ে, কিন্তু খালা তো মায়ের মতনই, তাই না? আমিও তোদের নিজের সন্তানই ভাবি। কি লুকাইতেছিস তুই? এক নাগারে কথা বলে থামেন নার্গিস বেগম। জবাবের জন্য চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে থাকেন। চিত্রলেখা নিজেও জানতো বাহানা করে ভাই বোনদের থেকে সত্য গোপন করতে পারলেও খালার চোখে সে ধুলা দিতে পারবে না। এই মানুষটা ঠিকই আন্দাজ করে ফেলবে। চিত্রলেখা আর চেষ্টাও করে না কিছু গোপন করতে। আপাতত সবাইকে না হোক অন্তত খালাকে সত্যিটা তার জানানো দরকার। ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে চিত্রলেখা বলে, খালু বাড়িটা বিক্রি করে দিয়েছেন খালা। তাহলে আমরা এখনো এই বাড়িতে কেন? এই বাড়িটা এখন আমার নামে। তৎক্ষণাৎ কথা বলেন না নার্গিস বেগম। চিত্রলেখা নিজেই বলে, উনি বাড়িটা আমার নামে কিনে নিয়েছেন খালুর থেকে। উনি বলতে চিত্রলেখা কার কথা বুঝিয়েছে তা বুঝতে সময় লাগেনি নার্গিস বেগমের। খালার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চিত্রলেখা আরও বলে, আমি ওনাকে বলিনি বাড়ি কিনতে, উনি নিজে থেকেই করেছেন কাজ, আমাকে কিছু না জানিয়ে। উনি লিখনদের বইল না খালা। আমি নিজেও এখনো ব্যাপারটা সহজভাবে নিতে পারি নাই, ওরাও নিতে পারবে না। আগে আমাকে একটু সহজ হইতে সময় দাও, তারপর না হয় ওদের বলবো। ততদিন কথাটা নিজের মধ্যেই রাখো প্লিজ। সম্মতিতে মাথা ঝাঁকান নার্গিস বেগম। খানিকক্ষণ চুপ করে থাকার পর জিজ্ঞেস করে, তুই ওই বাড়িতে ভালো আছিস তো?
খালার প্রশ্নে তার মুখের দিকে তাকায় চিত্রলেখা। অভ্যন্তরীণ কিছু কি টের পেয়ে গেছেন তিনি? কিন্তু সে তো কাউকে কিছু জানায়নি, এমনকি আফিফাকেও নয়। নিজের স্বাভাবিক রাখার চেষ্টা করে চিত্রলেখা বলে, আমি ভালো আছি। সত্যি ভালো আছিস? এভাবে বলতেছো কেন? মায়ের মন তো সন্তানের জন্য সবসময় কেমন কেমন করে, তাই জিজ্ঞেস করতেছি। তুমি একদম চিন্তা করো না, আমি ভালো আছি, সত্যি ভালো আছি খালা। ওই পরিবারের সবাই তোকে মেনে নিয়েছে তো? সঙ্গে সঙ্গে জবাব দেয় না চিত্রলেখা। খালার মুখের দিকে তাকিয়ে থাকে। তার চিন্তাটা হয়তো আন্দাজ করতে পারছে, তাই খালাকে আশ্বস্ত করে বলে, আমার হঠাৎ বিয়ে করাটা তোমাদের জন্য যেমন অবিশ্বাস্য ছিল, ওই বাড়িতেও একই ঘটনা। সবার স্বাভাবিক হইতে কিছুটা সময় দরকার খালা। এছাড়া সত্যি আমি ভালো আছি। এই তোমাকে ছুঁয়ে বলতেছি, উনি আমার অনেক খেয়াল রাখেন, এতখানি যতখানির হয়তো আমি যোগ্যও না। ফস করে একটা নিঃশ্বাস ছাড়েন নার্গিস বেগম। এই নিঃশ্বাসের কারণ কি ধরতে পারে না চিত্রলেখা? তবে আন্দাজ করে তার দুশ্চিন্তাই হয়তো। এই প্রসঙ্গে খালা ভাগ্নির দুজনের একজনও আর কথা বাড়ায় না। সারা রাত ঘুম হয়নি চিত্রলেখার। জোর করে ঘুমানোর চেষ্টাও করেনি সে। বই পড়েই রাত পার করেছে। ফজরের আজান দেওয়ায় বই রেখে উঠেছে সে। ফজরের নামাজ পড়ে বিছানায় ফিরে এসে আবারও বইয়ের পাতায় মুখ গুজেছে অনেকক্ষণ হয়। ভোরের আলো ফুটতে শুরু করেছে ইতিমধ্যেই। মোবাইল ফোনটা পেটের উপরেই রাখা, যদিও ফোন হাতের কাছে রাখার অভ্যেস নেই তার, তবুও আজ ফোনটাকে দৃষ্টির আড়াল করছে না। আচমকা মাউসের টিউনের শব্দ কানে আসতেই ফোন হাতে নিয়ে উঠে বসে। চিত্রলেখা এর আগে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতো না। সে বলতেও পারবে না রৌনক কখন তার ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে দিয়েছে। এবারে বসার পর খেয়াল করেছে মেসেজটা হোয়াটসঅ্যাপেই এসেছে। নোটিফিকেশন পেয়ে তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপে ঢোকে সে। একটা ফরেন নম্বর। ইনবক্সে ঢুকতেই দেখে লেখা, মাত্র পৌঁছালাম, একটা ডিনার মিটিং আছে, ওটা শেষ করে হোটেলে গিয়ে তোমায় ফোন করব। ততক্ষণ একটু শান্তিতে ঘুমিয়ে নাও। সারা রাত অনেক টেনশন করেছো পরের জন্য, এখন রেস্ট করো, জলদি আমাদের কথা হবে বউ। রৌনকের মেসেজটা পড়তেই চিত্রলেখার চোয়াল জুড়ে হাসি ফুটে ওঠে। কাছে না থেকে মানুষটা বলতে পারে কেউ তার জন্য ভাবছে। লাবিব ঠিকই বলেছিল, সে পৌঁছেই তাকে জানাবে। তাহলে কি সত্যি সত্যি চিত্রলেখার রৌনক জামানের জীবনে গুরুত্বপূর্ণ কেউ? রৌনকের মেসেজের বিপরীতে কিছু একটা লেখা উচিত তার, কিন্তু কি লিখবে সে? চিন্তা ভাবনা করে রিপ্লাইতে চিত্রলেখা লিখে দেয়, নিজের খেয়াল রাখবেন, আমি কলের অপেক্ষায় থাকবো। আর অপেক্ষা না করে ফোনটা মাথার কাছে নামিয়ে রেখে বইটাও অন্য পাশে রাখে। এতক্ষণে চোখ ভার হয়ে ঘুম আসছে তার। দুশ্চিন্তা কেটে গেছে, এখন আর কোনো চিন্তা নেই তার। রৌনক ভালোই পৌঁছে গেছে। 1 সপ্তাহ ও বাড়ি থেকে এই বাড়ি ফিরে এসেছে চিত্রলেখা। 7 দিনের দিন রৌনক জানিয়েছিল খুব সম্ভবত 2 থেকে 3 দিনের মধ্যেই ফিরে আসবে সে। তাই এবারই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল চিত্রলেখা। যদিও সে চাইলেই রৌনক ফিরে আসার দিন পর্যন্ত ও বাড়িতে থাকতে পারত, কিন্তু ইচ্ছে করেই থাকেনি। 2 দিনই তো দেখতে দেখতেই চলে যাবে। কিন্তু 10 দিন অতিবাহিত হয়ে যাবার পরেও সে ফিরে আসেনি, বরং মেক্সিকোর কাজ শেষ করে তাকে সিঙ্গাপুর যেতে হয়েছে। মেক্সিকো থাকা অবস্থায় সারাদিনে ফোন কল না হলেও অন্তত একটা SMS পাঠিয়েছে রৌনক তাকে। কিন্তু সিঙ্গাপুর যাবার পর থেকে একটা কল তো দূরের কথা, SMSও পায়নি সে। এমনকি রৌনক যেদিন সিঙ্গাপুর গিয়েছে যাবার পরেও চিত্রলেখাকে কিছু জানায়নি। পৌঁছিয়েছে কিনা সেই খবরটাও না। পরবর্তীতে লাবিবের মাধ্যমে জানতে পেরেছিল রৌনক ঠিকঠাক পৌঁছে গেছে। কাজে ব্যস্ত আছে, তাই যোগাযোগ করার সময় পাচ্ছে না। প্রথমে বুঝলেও যতদিন ঘনিয়েছে অজানা এক অভিমান চিত্রলেখার বুকের ভেতর বাসা বেঁধেছে। এত কিসের ব্যস্ততা একটা মানুষের? সে নিশ্চয়ই খাওয়া, ঘুম, গোসল, বাথরুম বাদ দিয়ে দেয়নি। এত কিছুর মধ্যে কি অন্তত 1 মিনিটের জন্য একটা কল দেওয়া যায় না? খুব বেশি কিছু কি আশা করে ফেলেছে সে? হয়তো খুব বেশি আশা করে ফেলছে। এতখানি আশা করা তার উচিত হচ্ছে না। বিয়েটা সত্যি হলেও কিছু শর্তের ভিত্তিতে হয়েছে। এসব ভুলে গেলে তার চলবে না। যতদিন গড়িয়েছে দিনকে দিন মন মরা হয়ে যাচ্ছে সে। যতবার সুযোগ পায় হোয়াটসঅ্যাপ চেক করে রৌনক ফোন করলো কিনা বা একটা SMS, খুব বেশি না, অন্তত এতটুকু লিখে পাঠাক সে ভালো আছে।
কিন্তু এতটুকুও সে পায় না। প্রতিদিনই একরাশ নিরাশা নিয়ে ঘুমোতে যায় সে একলাই। মধ্যরাত পর্যন্ত বিছানায় গড়াগড়ি করে হঠাৎ কখন ঘুমায় নিজেও টের পায় না। কতদিন ভেবেছে সকালে ঘুম থেকে উঠে দেখবে রৌনক তার পাশে শুয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে। এই আশায় প্রতিদিনই সকাল হয় তার, কিন্তু রৌনক আর ফেরে না। এভাবেই এক একটা দিন ফুরিয়ে যাচ্ছে। আজ 25 দিন হয় এখনো ফিরে আসেনি রৌনক, এমনকি একটা কলও আসে না। একদিকে অভিমানের পাহাড় জমেছে তার বুকে, অন্যদিকে তার ভয়ও লাগে মানুষটা ঠিক আছে তো, সুস্থ আছে তো। তার ফিরতে আরো দেরি হলেও সমস্যা নেই চিত্রলেখার। সে শুধু একবার নিজের কানে মানুষটার কণ্ঠ শুনতে চায়, জানতে চায় সে কেমন আছে। নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে সামনের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রৌনকের কথা ভাবতে ব্যস্ত চিত্রলেখা। শীত বেড়েছে, শৈত্যপ্রবাহ চলছে, বৈরী হাওয়া তাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। গায়ে কোনো গরম কাপড় জড়ায়নি সে। সুতির একটা থ্রি-পিস তার পরনে। গেল বছরের চাইতে এবছর বেশি শীত পড়েছে। ঠান্ডায় তার হাড় কাঁপা শুরু করলেও চিত্রলেখার ইচ্ছে করছে না ভেতরে ফিরে যেতে বা গিয়ে গরম কাপড় নিয়ে আসতে। ঠান্ডা থেকে আশ্রয় নিতে নিজেকেই দুহাতে জড়িয়ে ধরেছে সে। কিন্তু এতে কি আর ঠান্ডা মানায়? চিত্রলেখা যখন উদাস মনে তার ব্যক্তিগত পুরুষের অনুপস্থিতিতে বিরহে বিভোর, ঠিক সেই মুহূর্তেই একজোড়া হাত তাকে চমকে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরেছে। পুরুষালী হাতজোড়া খুব শক্ত করে পেটের কাছে জড়িয়ে ধরে তাকে নিজের বুকের কাছে টেনে নিয়েছে। ভয়ে চিত্রলেখার কলিজার পানি শুকিয়ে যাওয়ার উপক্রম হলেও তৎক্ষণাৎই সামলে যায় সে। যখনই বুঝতে পারে তার সকল অপেক্ষাদের অবসান হয়েছে, নিজেকে ছেড়ে দেয় তাকে পেছন থেকে জড়িয়ে ধরে রাখা মানুষটার উপর। আশ্রয় খোঁজে তার বুকে। এই মানুষটার একটু উষ্ণতা পাবার অপেক্ষাতেই তো ছিল সে এতগুলো দিন। অতঃপর এত সব দিনরাত পেরিয়ে চিত্রলেখাদের অপেক্ষাদের ছুটি মিলল। তবুও সে এখনো অভিমানে অটল। বিশাল অভিমানের এক পাহাড় জমেছে তার হৃদয়ে, তাই কথা বলছে না সে, পেছন ঘুরে তাকাবেও না। বেশ কিছুক্ষণ চিত্রলেখাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে রাখার পর রৌনক বলে, আবার তুমি গরম কাপড় ছাড়া এভাবে ঠান্ডায় দাঁড়িয়ে আছো? একদম রাগ করে না চিত্রলেখা। এতক্ষণ মনে হয়েছে সে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু রৌনকের কণ্ঠ কানে আসতেই টের পায় সে স্বপ্ন দেখছে না। সত্যি সত্যিই কাঙ্ক্ষিত মানুষটার বাহুতে আছে সে। এই মানুষটার আলিঙ্গনে নিজেকে সঁপে দিতেই তো তার এত অপেক্ষা। এই মুহূর্তটাকে ধরে রাখতেই যেন চোখ বন্ধ করে নেয় সে। চিত্রলেখা কোনো জবাব না দেওয়ায় রৌনক নিজেই বলে, বউ, কথা বলবে না আমার সাথে? এবারেও জবাব দেয় না সে। আরো কিছুক্ষণ চিত্রলেখাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে রাখার পর তাকে নিজের দিকে ঘুরায়। তৎক্ষণাৎই দৃষ্টি নিচের দিকে নামিয়ে ফেলে চিত্রলেখা। তার চোখের ওই অপেক্ষা রৌনককে দেখাতে লজ্জা করছে। প্রথমে কিছুক্ষণ কোমর জড়িয়ে থাকার পর একটা হাত আলগা করে চিত্রলেখার চিবুকের নিচে রেখে মুখটা উপরের দিকে তুলে ধরে। আঙ্গুলের উপর চিবুক রেখেই চিত্রলেখার বন্ধ চোখের পাতায় চুমু খায় রৌনক। দু চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দেওয়ার পর আলতোভাবে ছোট্ট করে ঠান্ডায় মৃদু কাঁপতে থাকা চিত্রলেখার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় সে। কিন্তু তবুও চোখ মেলে তাকায় না চিত্রলেখা। এখনো রৌনককে দেখেনি সে, দেখার সাহস হচ্ছে না তার। যদি সে চোখ মেলতেই দেখে সব স্বপ্ন, আদতে রৌনক ফিরে আসেনি। এই জড়িয়ে ধরা, ঠোঁট ছুঁয়ে দেওয়া, উষ্ণতার সবটাই যদি তার স্বপ্ন হয়। আপাতত এই স্বপ্ন থেকে বেরিয়ে আসতে চায় না সে, হোক স্বপ্ন বা নিজের কল্পনায়। তবু আরো কিছুক্ষণ এই মানুষটার আলিঙ্গনে থাকতে চায় সে, আরো কিছুক্ষণ এই উষ্ণতায় নিজেকে মাতিয়ে রাখতে চায়। চিত্রলেখাকে পাজা কোলে তুলে নিয়ে ঘরে ফিরে আসে রৌনক। এতেও কোনো নড়চড় নেই চিত্রলেখার। তাকে বিছানায় নামিয়ে দিয়ে মুখোমুখি দাঁড়িয়ে নিজের গায়ে থাকা ব্লেজার কোটটা খুলে পাশেই ফেলে দেয় সে। চিত্রলেখার পাশে বসে আবারও জিজ্ঞেস করে, চোখ খুলবে না তুমি? দেখবে না আমায়?
এবারে জবাব না দিলেও মৃদু মাথা ঝাঁকায় চিত্রলেখা। আচমকাই মৃদু ধাক্কায় তাকে পেছন দিকে বিছানায় ফেলে দিয়ে রৌনক নিজে কাছাকাছি চলে আসে, একদম কাছাকাছি, এতখানি কাছাকাছি যে দুজনের নিঃশ্বাস এক হতে কেবল মুহূর্তের অপেক্ষা। এগিয়ে গিয়ে চিত্রলেখার গালে নাক ঘষে দেয় সে। এতেই যে চিত্রলেখার নিজেকে মাতাল লাগে, অসহ্য ভালো লাগায় ভেতরটা ছেয়ে যেতে থাকে তার। এই স্পর্শের জন্যেই তো মরে যাচ্ছিল সে, এই মানুষটার নিঃশ্বাসের অভাবেই তো নিজেকে ফাঁকা লাগছিল তার। চিত্রলেখার গাল চোয়াল জুড়ে নাক ঘষে কানের কাছে গিয়ে নিচু ও ধরা কণ্ঠে রৌনক অনুরোধের সুরে বলে, প্লিজ চন্দ্র, চোখ খোলো, তাকাও আমার দিকে একবার, দেখো আমি ফিরে এসেছি। এবারেও মাথা ঝাঁকায় সে। প্লিজ। চিত্রলেখার মৌনতাদের সঙ্গ দিয়ে তার বন্ধ চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রুর উপস্থিতি দেখা যায়। প্রিয়তমার গালে চোখের পানির অস্তিত্বের উপস্থিত রৌনককে আরো বিচলিত করে তোলে। ঠোঁট দিয়ে সেই অশ্রু শুষে নেয় সে গড়িয়ে পড়ার আগে। চিত্রলেখার গালে ঠোঁট ছুঁয়ে রেখেই রৌনক বলে, প্লিজ চন্দ্র, দেখো আমায়। বেশ কিছুক্ষণ চিত্রলেখার দেহের কাছাকাছি থেকে উঠে আসে রৌনক, হাত ধরে চিত্রলেখাকেও তুলে বসায়। নিজের দুহাতে চিত্রলেখার হাত নিয়ে বলে, একবার চোখ খুলে দেখো, আমি এখানেই আছি, সত্যি সত্যি ফিরে এসেছি। তুমি কোনো স্বপ্ন দেখছো না, চোখ মেললেই আমি হারিয়ে যাব না। রৌনকের কথা শেষ হতে না হতেই চোখ মেলে তাকায় চিত্রলেখা। তার মনের সংশয় কিভাবে বোঝে মানুষটা? চোখ মেলতেই চিত্রলেখা দেখে সত্যি সত্যি তার সামনে মানুষটা হাঁটুর উপর বসে আছে। চিত্রলেখার চোখে চোখ রেখেই তার হাতের পাতায় চুমু খায় রৌনক। হাত দুটো এখনো ঠান্ডা হয়ে আছে তার। এক এক করে দুহাতের পাতায় ঘষে দেয় সে গরম করার প্রচেষ্টায়। সেখানেই থেমে থাকে না সে। চিত্রলেখার পায়ের পাতা নিজের হাতে তুলে নিলে তৎক্ষণাৎ তড়িৎ গতিতে পা সরিয়ে নেওয়ার চেষ্টা করেও লাভ হয় না। রৌনক তার শক্ত হাতে ধরে রেখেছে, সেখান থেকে ছোটার উপায় নেই। বাধা দেওয়ার চেষ্টা করে রৌনককে বলে, প্লিজ পায়ে হাত দেবেন না। চিত্রলেখা ঠান্ডা হয়ে যাওয়া পা গরম করার জন্যে আলতোভাবে ঘষে দিতে থেকেই রৌনক জিজ্ঞেস করে, কেন? প্লিজ আপনি পায়ে হাত দিয়েন না। আমি পায়ে হাত দিলে কি হবে? জানি না, প্লিজ ছেড়ে দিন। বাম পাটা ছেড়ে দিয়ে ডান পায়ের পাতা নিজের হাতে তুলে নিয়ে আলতোভাবে ঘষতে থেকেই চিত্রলেখার চোখে চোখ রেখে রৌনক বলে, স্বামী স্ত্রীর পায়ে হাত দিলে পাপ হয়, এসব সিনেমার ডায়লগ একদম দিবে না, বলে দিচ্ছি। তুমি আপাতমস্তক আমার, তাই তোমার গাল ছুঁয়ে দিলে যেমন আমার পাপ হবে না, তেমনি পা ছুলেও পাপ হবে না। চিত্রলেখাকে আরো চমকে দিয়ে তার পায়ের পাতায় আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দেয় রৌনক। ব্যাস, এতেই চিত্রলেখা গলে পানি হয়ে গেছে। জ্বলন্ত মোমের মতো গলতে শুরু করেছে সে। নিজ দেহে আর বল পাচ্ছে না সে। রৌনক এগিয়ে গিয়ে চিত্রলেখার মুখটা দুই হাতের আঁচলায় নিয়ে একদম কাছাকাছি গিয়ে থামে। তার নিঃশ্বাস চিত্রলেখার ঠোঁটের উপর আছড়ে পড়ছে। এতেই যেন কেঁপে সারা হচ্ছে সে। ঠোঁট ছুঁই ছুঁই অবস্থাতেই রৌনক চিত্রলেখার চোখে চোখ রেখে বলে, সরি বউ। আর কিছু বলার সুযোগ হয় না চিত্রলেখা রৌনককে। আচমকা কি হলো তার? এগিয়ে গিয়ে রৌনকের ঠোঁট জোড়ার দখল নেয় সে। এক মুহূর্ত সময় বিলম্ব না করে রৌনক নিজেও তাল দেয় চিত্রলেখার ঠোঁটের ঢেউয়ে। লম্বা সময় তারা একে অপরের ঠোঁটের মায়ায় আটকে থাকার পর নিঃশ্বাস ভার হয়ে আসলে অক্সিজেন টানতেই যেন সামান্য বিরতি নেয়। তবুও কেউ কাউকে ছাড়তে চায় না। চিত্রলেখার কপালে কপাল ঠেকিয়ে বড় বড় করে নিঃশ্বাস টানে দুজনেই। দুজনের দৃষ্টি একে অপরের সীমাবদ্ধ। চিত্রলেখাকে সামলে ওঠার কোনো সময় দেয় না রৌনক। আদরে আদরে অস্থির করে দিতে ব্যস্ত হয়। এতগুলো দিন দূরে থাকাটা যেন পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে সে। কখনো কোনো পুরুষের সংস্পর্শে না আসা চিত্রলেখা রৌনককে নিজের ভেতরে পেয়ে পৃথিবীর সব কিছু যেন ভুলে গেছে। এই মুহূর্তে রৌনক তার ছুঁয়ে দেওয়া ছাড়া অন্য কিছুই ভাবতে পারছে না সে। রৌনক যত গভীরভাবে তাকে ছুঁয়ে দিচ্ছে, তার চিহ্ন রাখতে ব্যস্ত চিত্রলেখার অঙ্গে সে যেন ততই মরিয়া হয়ে উঠছে। আরেকটু বেশি তাকে কাছে পাবার নেশায়। একটা লম্বা সময় একে অপরের উষ্ণ নরম অঙ্গে জড়িয়ে থাকার পর
একে অপরকে নিজের সর্বোচ্চ কাছে পাওয়াই যেন দুজনের শান্তি হয়েছে। চিত্রলেখাকে বুকের সঙ্গে জড়িয়ে রেখেই বড় বড় করে নিঃশ্বাস নিয়ে দম ধরার চেষ্টা করছে রৌনক। চিত্রলেখারও একই অবস্থা। বেশ কিছুক্ষণ চিত্রলেখাকে বুকে নিয়ে শুয়ে থাকার পর রৌনক উঠে বসে। তাকে বিছানা থেকে নামতে দেখে নিজের চোখ বন্ধ করে ফেলে চিত্রলেখা। মাথার উপর কম্বল টেনে নিজেকে আড়াল করার চেষ্টা করে। তা দেখে রৌনক মুচকি হেসে চেঞ্জিং রুমে চলে যায় বিবস্ত্র অবস্থাতেই। পেছনে চিত্রলেখা তাকে দেখলো কি দেখলো না তাতে তার কিচ্ছু যায় আসে না। এখন আর তাদের মাঝে অদেখা কিছু নেই। ফ্রেশ হয়ে একটা ট্রাউজার প্যান্ট ও টি শার্ট পরে বেরিয়ে আসে সে। চিত্রলেখা এখনো কম্বলের নিচে নিজেকে আড়াল করে রেখেছে। এগিয়ে এসে তার মুখের উপর থেকে কম্বল সরিয়ে বলে, এসো। কোথায়? অবাক হওয়া চিত্রলেখার কণ্ঠে স্পষ্ট। গায়ের উপর থাকা কম্বলটা শক্ত করে ধরেছে সে যেন হাত ফসকে পড়ে না যায়। বলা তো যায় না, রৌনক নিজেই ধরে টান দিল। এই লোককে নিয়ে কোনো ভরসা নেই। চিত্রলেখার অবস্থা দেখে হাসি পেলেও হাসে না সে। তোমার হাঁটতে কষ্ট হবে, চলো আমি ক্লিন করিয়ে দিই, তারপর ঘুমাবে। রৌনকের কথা শুনে যেন আকাশ থেকে পড়ে সে। এই লোকটাকে ক্লিক করিয়ে দিবে। সে কি লজ্জা স্বরূপের মাথা খেয়ে ফেলেছে নাকি? তাড়াতাড়ি বলে, কোনো প্রয়োজন নেই, আমি নিজেই ক্লিন হয়ে নিতে পারবো। ট্রাস্ট মি, তুমি একদম হাঁটতে পারবে না। আমি জানি তোমার ভীষণ পেইন হচ্ছে। প্লিজ লেট মি হেল্প। আমি একদম বিরক্ত করবো না তোমাকে, জাস্ট ক্লিন হতে হেল্প করবো। নো দুষ্টুমি, আই প্রমিস। রৌনকের কথা শুনে লজ্জায় আবারও লাল হয়ে যেতে শুরু করেছে সে। নিজেকে ঢেকে রাখতে ব্যস্ত চিত্রলেখা এতক্ষণ লক্ষ্য করেনি রৌনক হাতে করে কিছু একটা নিয়ে এসেছে। ফ্রেশ হয়ে বাথরুম থেকে সঙ্গে করে নিয়ে আসা বাথটবটা এগিয়ে ধরে বলে, এটা পরে নাও। তর্কে যায় না চিত্রলেখা। বাথটবটা তার হাত থেকে নিয়ে বলে, আপনি পেছনে ঘুরে দাঁড়ান। ট্রাস্ট মি চন্দ্র, এমন কিছু বাকি নেই যে আমি দেখিনি। সব দেখা হয়ে গেছে আমার। প্লিজ। ওকে ফাইন। বাধ্য হয়েই পেছন ঘুরে দাঁড়ায় সে। এমনিতেই নিজের বউয়ের লজ্জা পাওয়ার সম্পর্কে ধারণা আছে তার। এখন আর নতুন করে আর লজ্জা দিতে চাই না। কিছুক্ষণ আগেই অন্তরঙ্গ হয়েছে তারা, তবুও লজ্জায় মরে যাচ্ছে চিত্রলেখা। সত্যিই তার মাথায় কোনো দুষ্টু বুদ্ধি নেই এক মুহূর্তে। চিত্রলেখা যেন ফ্রেশ হয়ে জলদি ঘুমাতে পারে সেজন্যেই হেল্প করতে চায়। সে নিজেও প্রিয়তমাকে বুকে জড়িয়ে নিয়ে বিশ্রাম করতে চায়। কতগুলো রাত চন্দ্রলেখাকে জড়িয়ে না ধরে ঘুমোতে হয়েছে তাকে। সেই সব রাতের অপেক্ষাও পুষিয়ে নিতে চাই যতটা সম্ভব কাছাকাছি থেকে। হলো? এই তাকাবেন না প্লিজ। কয়েক সেকেন্ড পরেই চিত্রলেখা আবারও বলে, হয়ে গেছে। রৌনক পেছন ফিরতেই দেখে চিত্রলেখা বিছানা থেকে নামার চেষ্টা করছে, কিন্তু তাকে সেই সুযোগ না দিয়ে পাজা কোলে তুলে নেয়। অবাক হয়ে চিত্রলেখা জানতে চায়, কি করছেন? তোমার হাঁটতে কষ্ট হবে, আমি নিয়ে যাচ্ছি। সমস্যা নেই, আমি হাঁটতে পারবো। পারবে জানি, তবুও আমি তোমায় একটু প্যাম্পার করতে চাই। কিন্তু আর কিছু বলার সুযোগ দেয় না সে। বাথরুমে এসে তাকে কোমরের উপর বসিয়ে দেওয়ার পর রৌনককে দাঁড়িয়ে থাকতে দেখে চিত্রলেখা বলে, আপনি বাইরে যান। আই ওয়ান্ট টু হেল্প ইউ। একদম না। চিৎকার করে ওঠে চিত্রলেখা। হাত তুলে স্যারেন্ডার করে রৌনক বলে, ওকে ফাইন, আমি বেরিয়ে যাচ্ছি, তবে তুমি ক্লিন হয়ে আমায় ডাকবে। আমি এসে তোমায় নিয়ে যাব। একদম হাঁটবে না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। চিত্রলেখাকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে যায় সে। একটা নতুন বেড কভার নিয়ে রুমে ফিরে এসে বিছানায় থাকা বেডশিটটা পাল্টে ফেলে সে। বিছানা তৈরি করে নেয় দুজনে ঘুমোবে বলে। চিত্রলেখা বাথরুমের দরজা খুলতেই দেখে দরজার অন্য পাশের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রৌনক। তাকে দরজা খুলতে দেখেই এগিয়ে এসে কিছু বলার বা করার সুযোগ না দিয়েই আবার পাজা কোলে তুলে নেয়। অহেতুক আর হাত পা ছোড়াবার চেষ্টা করে না চিত্রলেখা। রৌনকের বুকে মাথা রেখে নিচু সুরে বলে, আমার সত্যি কষ্ট হবে না এতটুকু পায়ে হেঁটে যেতে। আমি জানি কষ্ট হবে না, তবু আমি তোমায় নিজের কাছাকাছি রাখতে চাই। তোমার একটু খেয়াল রাখতে চাই, একটু আদর যত্ন করতে চাই। চিত্রলেখা আর কথা বলে না, তার ভীষণ ক্লান্ত লাগছে। এমনিতেই শরীর ভাঙছে তার সূক্ষ্ম ব্যথায়। এই ব্যথার কথা চাইলেও কাউকে বলা যায় না। এই ব্যথা যেমন কষ্টের তেমনি সুখেরও, অত্যন্ত ব্যক্তিগত সুখের ব্যথা। হাত বাড়িয়ে রৌনকের গলার কাছে জড়িয়ে রেখেছে সে। ঘরে ফিরে এসে চিত্রলেখাকে বিছানায় নামিয়ে দিতেই সে অবাক হয়ে বলে, বেডশিট। আমি বদলে দিয়েছি।
ওটা কোথায় রেখেছেন? আমাকে দিন, আমি ধুয়ে দিই। চিত্রলেখাকে জোরপূর্বক বিছানায় শুইয়ে দিয়ে রৌনক বলে, তোমাকে কিচ্ছু করতে হবে না, ওটা আমি ক্লিন করে ফেলবো, অন্য কেউ দেখতে পাবে না, চিন্তা করো না তুমি। আপত্তি করতে চায় চিত্রলেখা। কেমন লজ্জার কথা, সে থাকতে তার রক্তের দাগ লেগে থাকা বেডশিট রৌনক পরিষ্কার করবে। ভাবতেই তো লজ্জায় পানিতে ডুবে মরে যেতে মন চাইছে তার। এরপর মুখ দেখাবে কিভাবে তাকে সে? চিত্রলেখাকে চিন্তায় বিভোর হতে দেখে এগিয়ে গিয়ে তার কপালে চুমু খেয়ে রৌনক বলে, একদম লজ্জা পাবে না, তোমার করা আর আমার করা একই কথা, তুমি তো আর আলাদা নই। লাইট বন্ধ করে দিয়ে এবার এসে নিজেও চিত্রলেখার পাশে শুয়ে পড়ে গা ঘেঁষে। তাকে টেনে নেয় অনেকটা নিজের বুকের উপর। বলা যায় চিত্রলেখার শরীরের বেশিরভাগ অংশ ভার রৌনকের শরীরের উপর। আরও একবার বউয়ের মাথায় চুমু খায় সে। এক মুহূর্ত চুপ করে থেকে বলে, তুমি একটু সতর্ক থেকো, কেন? খেয়াল রেখো তোমার পিরিয়ড মিস হয়ে যায় কিনা, বলে আমায় জানাবে। মানে? রৌনকের কথা শুনে দাঁতে ঠোঁট কাটে চিত্রলেখা। এতক্ষণ তো ব্যাপারটা তার মাথাতেই আসেনি। আসলেই তারা প্রোটেকশন ব্যবহার করেনি। তৎক্ষণাৎই মনে মনে নিজের মাসিকের তারিখ হিসেব করে ফেলে। হিসেব অনুযায়ী তার কনসিভ করার সুযোগ আছে, কিন্তু এই মুহূর্তে বাচ্চা নেওয়ার জন্য কি তৈরি সে? বাচ্চা যদি চলেও আসে তাহলে কি হবে? তাদের সম্পর্কের ভবিষ্যৎ কি, সেটাই তো এখনো জানে না সে। এই অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে বাচ্চার ভবিষ্যতের কি হবে ভাবতেই যেন বুক কেঁপে ওঠে তার। কিন্তু এই বিষয়ে রৌনকের কি ধারণা সেটা জানা দরকার তার। জিজ্ঞেস করবে কি করবে না দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে চিত্রলেখা জিজ্ঞেস করে, আপনি চান, মানে যদি আমি কনভিন্স করে ফেলি তাহলে? চিত্রলেখাকে কথা শেষ করতে না দিয়েই রৌনক বলে, তোমাকে পাওয়ার পর আমার আর কিছু পাওয়ার বাকি নেই, শুধু একটা বাচ্চা ছাড়া। আমার রক্ত তোমার গর্ভে আসবে, সেই দিনের অপেক্ষায় আমি। মনে মনে খানিকটা নিশ্চিত হয় চিত্রলেখা। সে ভালো করেই জানে এই পরিবারে সে অনাকাঙ্ক্ষিত, কিন্তু রৌনক বাচ্চা চায়, তার সঙ্গ চায়, তার সঙ্গে চায়। এই কথা তার মুখে শুনে খানিকটা স্বস্তি লাগছে। এটা ভেবে তার সন্তানকে অনাকাঙ্ক্ষিত বা অগ্রহণযোগ্য বলে দাবি করতে পারবে না কেউ। চিত্রলেখার চোয়াল জুড়ে ছোট্ট করে হাসি ফুটে উঠেছে। তার বদ্ধ চোখের পাতায় গভীর হয়ে ঘুম নামতে আরম্ভ করেছে। তাকে বুকের কাছে জড়িয়ে ধরেই ঘুমের রাজ্যে তলিয়ে যেতে লাগে রৌনক নিজেও। গত 25টা রাত তার ঠিকঠাক ঘুম হয়নি এই নারীর অনুপস্থিতিতে। আজ যেন অনেক রাতের ক্লান্তি কাটার রাত। ইদানিং চিত্রলেখার সময় কাটে মিম ও বিস্কাতের পিছনে ছোটাছুটি করে। শাশুড়ির সঙ্গে তার সম্পর্কের কোনো উন্নতি হয়নি। নানাভাবে সে চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তাকে কোনোভাবেই মেনে নিতে রাজি নন দিলারা জামান। যদিও এতে রৌনকের কিচ্ছু চাই আসে না। এর মধ্যেও বেশ কিছুদিন সাবা এই বাড়িতে এসেছে। চিত্রলেখা চেষ্টা করেছে তাকে এড়িয়ে চলার। রৌনক নিজেই তাকে বলেছে সাবা নিজে এসে কথা বলতে চাইলেও কোনো প্রয়োজন নেই কথা বলার। যদিও একজন মানুষ সামনে থেকে এসে কথা বলতে চাইলে তাকে কিভাবে ফিরে দেয় সে, এটা তো অভদ্রতা দেখায়। অন্যদিকে রৌনকের কথাও অমান্য করতে পারছে না সে। তানিয়ার ভিসা প্রসেসিং চলছে, জলদি সে আমেরিকা চলে যাবে। এর মধ্যেই লয়ারকে দিয়ে মিম ও মিসকাতের লিগ্যাল গার্ডিয়ানশিপ রৌনক ও চিত্রলেখাকে দিয়ে দিয়েছে। এই নিয়ে নাদির বিশাল সিন ক্রিয়েট করেছে বাড়িতে। যদিও রৌনক একদম রাগ করেনি। 1 মাসের উপরে হতে চলল মেক্সিকো ও সিঙ্গাপুরের কাজ সেরে দেশে ফিরেছে রৌনক। ফিরে আসার পর থেকে নতুন প্রোডাক্ট লঞ্চের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এই ডিউরেশনে খুব কম সময় পেয়েছে তারা একে অপরের সঙ্গে কাটানোর। এই নিয়ে অবশ্য মন খারাপ করেনি চিত্রলেখা। সে জানে রৌনকের উপর কাজের কত চাপ যাচ্ছে। 4 দিনের জন্য গাজীপুর গিয়েছিল রৌনক। আজই ফিরে আসার কথা তার, কিন্তু কখন ফিরবে সেটা জানায়নি। চিত্রলেখা ধরেই নিয়েছে গাজীপুর থেকে ফিরে অফিসে যাবে সরাসরি। অফিস সেরে একেবারে রাতেই হয়তো বাসায় ফিরবে। গতকাল রাত থেকে শরীরটা ভালো নেই তার। রাতে 2 বার বমি হয়েছে। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। 2 দিন ধরে খাওয়া দাওয়ায় অরুচি ধরেছে। সকালে ঘুম ভাঙার পর টের পেয়েছে মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। সব মিলিয়ে টের পাচ্ছে শরীরটা খুব খারাপ লাগছে তার। কম্বলটা মাথার উপর টেনে রেখেছে সে। বেলা 11:30 বাজে। এত বেলা পর্যন্ত কখনোই শুয়ে থাকার অভ্যেস নেই তার। চিত্রলেখাকে নিচে না দেখতে পেয়ে 8টার দিকে একবার তার ঘরে এসেছিল জাহানারা। মাথা ব্যথার কথা জানিয়ে বলেছিল
জাহানারা যেন নিজে গিয়ে বাচ্চাদের স্কুলে দিয়ে আসে। তার উপর দায়িত্ব আসার পর থেকে এই পর্যন্ত একদিনও মিম মিসকাতকে একা স্কুলে যেতে হয়নি। আজ শরীর ভালো নেই, অন্যথায় সে নিজেই সঙ্গে যেত। তবুও সে চায় না বাচ্চারা একা স্কুলে যাক, তাই জাহানারাকে বলেছে সঙ্গে যাওয়ার জন্যে। তার কথা মতো সে নিজে গিয়ে বাচ্চাদের স্কুলে দিয়ে এসেছে। নাস্তার কথা জিজ্ঞেস করলে চিত্রলেখা বলেছিল আরও কিছুক্ষণ ঘুমোবে সে, পরে উঠে খেয়ে নেবে। আবার ঘুমিয়ে পড়লেও সেই ঘুম গাঢ় হয়নি তার। মাথার যন্ত্রণায় ঘুম গাঢ় হচ্ছে না, তবুও নিজেকে কম্বলের নিচে আটকে রেখেছে। চোখের সামনে অন্ধকার থাকায় আরাম লাগছে সামান্য। আধো ঘুম অবস্থায় রুমের দরজা খোলার শব্দ পেয়েছে সে। হয়তো জাহানারা এসেছে। রৌনক না থাকলে সে ঘরের দরজা লক করে না। আর রৌনকের কথাতেই ব্যস্ততার মধ্য দিয়েও একটু পরপর এসে চিত্রলেখাকে দেখে যায় জাহানারা। বাচ্চাদের স্কুলে দিয়ে বাসায় ফিরে আসার পর তার ঘরে এসে তাকে দেখে গেছে, কথা বলেনি। দরজার কাছে এসে তাকে দেখে আবার চলে গেছে। এখন আবার এসেছে। কয়েক সেকেন্ড পরেই দরজা বন্ধ হওয়ার শব্দ পায় সে। হয়তো তাকে দেখে চলে গেছে। আবারও ঘুমানোর চেষ্টা করে সে, কিন্তু তাকে অবাক করে দিয়ে কেউ একজন পেছন থেকে বিছানায় উঠে কম্বলের নিচে চলে আসে। চিত্রলেখা কিছু বুঝে ওঠার আগেই একজোড়া হাত তাকে জড়িয়ে ধরে। মানুষটার হাত তার শরীরের সংস্পর্শে আসতেই টের পায় কে এসেছে। রৌনককে এক্ষুনি আশা করছিল না সে। মনে মনে তো ধরেই নিয়েছিল মানুষটার ফিরে আসার জন্যে তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, অন্তত সারাদিন। অথচ তাকে অবাক করে দিয়ে মানুষটা তার সঙ্গ একদম কাছাকাছি। তাকে জড়িয়ে ধরেছে আষ্ঠে পৃষ্ঠে। এক মুহূর্ত সময় বিলম্ব না করে কম্বলের নিচেই রৌনকের দিকে ঘুরে তার বুকে মাথা রাখে চিত্রলেখা। রৌনক কিছু বলে না, বউকে জড়িয়ে নেয় বুকের ভিতর। চিত্রলেখা জিজ্ঞেস করে, এত দেরি করলেন কেন? অপেক্ষা করছিলি বুঝি? জবাব দেয় না সে। লজ্জা করে তার মুখ ফুটে অপেক্ষার কথা বলতে। তার কি আদেও এই মানুষটার জন্য অপেক্ষা করার অধিকার আছে? এই মানুষটাকে তো তার পাওয়ারই কথা নয়। সে তো কোনোভাবেই এই মানুষটার যোগ্য নয়। চিত্রলেখা কোনো জবাব না দেওয়াই রৌনক বলে, তোমার শরীর গরম কেন? জ্বর এসেছে? রৌনকের বুকে মুখ রেখেই ডানে বামে মাথা ঝাঁকায় চিত্রলেখা। তাহলে কি হয়েছে? রাতে খাওনি কেন? এমন প্রশ্ন শুনে অবাক না হয়ে পারে না। সে রাতে খায়নি একথা তার জানার কথা নয়। কিভাবে জানলো সে? গত রাতে তাদের কথা হয়নি। রৌনক কিভাবে জানলো সে রাতে খায়নি? প্রশ্নটা করবে এমন সময় চিত্রলেখা অনুভব করে তার পেট পাক দিয়ে বমি আসতে চাইছে। আচমকায় মাথা থেকে কম্বল সরায় সে। রৌনক জিজ্ঞেস করতেই নেয় কি হয়েছে, কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে চিত্রলেখা দৌড় লাগায় বাথরুমের দিকে। বসে না থেকে রৌনক নিজেও পেছন পেছন যায়। বাথরুমে ঢুকতেই দেখে চিত্রলেখা কোমরের সামনে নিচের দিকে খানিকটা ঝুঁকে বমি করছে। যেহেতু সে রাতে কিছু খায়নি, তাই বমি হয়ে পানি ছাড়া কিছুই বের হচ্ছে না তার পেট থেকে। রৌনক এগিয়ে এসে চিত্রলেখার চুলগুলো নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। চুল যেন মুখের সামনে না যায় সেই চেষ্টায়। আর এক হাতে পিঠ হাতড়ে দেয়। চিত্রলেখা বমি করে পেটের পানি বের করে শান্ত হলে পরে রৌনক জিজ্ঞেস করে, আর করবে? বমি করে ক্লান্ত হয়ে গিয়ে মুখে কিছু বলতে পারে না সে, কেবল মাথা ঝাঁকায়। রৌনক কোমর ফ্ল্যাশ করে দিয়ে চিত্রলেখাকে তুলে কোমরের উপরেই বসিয়ে দেয়। বেসিন কাউন্টারের কাছে গিয়ে একটা ছোট টাওয়াল ভিজিয়ে নিয়ে চিত্রলেখার কাছে ফিরে আসে। কুলি করার জন্য পানি এগিয়ে দেয় সে চিত্রলেখাকে। তারপর ভেজা টাওয়াল দিয়ে যত্নের সাথে বউয়ের মুখ মুছে দেয়। পরিষ্কার করা হয়ে গেলে চিত্রলেখাকে হাতের উপর কোলে তুলে নিয়ে রুমে ফিরে আসে। বিছানায় নামিয়ে দিয়ে কম্বলটা গায়ের উপর টেনে দিয়ে তার কপালে একটা চুমু খায় সে ছোট্ট করে। তারপর হাঁটা ধরে চেঞ্জিং রুমের দিকে। মিনিট 20 পর শাওয়ার নিয়ে কাপড় বদলে বেরিয়ে আসে সে। ফিরে এসে আবার চিত্রলেখাকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে রৌনক। চিত্রলেখার চুলে নাক ঘষে বলে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি, রাতে দেখিয়ে আসবো। চোখ বন্ধ রেখেই চিত্রলেখা বলে, প্রয়োজন নেই, এমনি ভালো হয়ে যাব আমি। আবার মনে হয় একবার ডাক্তার দেখিয়ে নেওয়া প্রয়োজন। সত্যি লাগবে না। রৌনক হয়তো কিছু বলতে চায়, কিন্তু বলতে ইতস্তত করছে। তা আন্দাজ করতে পেরেই চিত্রলেখা জিজ্ঞেস করলো, কিছু বলতে চান?
আমি ভাবছিলাম মেবি তুমি কনসেপ্ট করেছো, তাই তোমার শরীর খারাপ লাগছে, খাওয়া দাওয়া করতে পারছো না, বমি হচ্ছে, তাই আর কি। রৌনকের কথা শুনে চিত্রলেখার বুকের ভেতর কিছু একটা ধড়াস করে ওঠে। মানুষটা ডেসপারেটলি নিজের ফ্যামিলি চায়, একটা বাচ্চার কত ইচ্ছে তার। কয়েক মুহূর্ত চুপ করে থেকে পরে চিত্রলেখা বলে, সরি, কেন? আমার হয়ে গেছে, আজ 2 দিন চলছে, সেজন্যই শরীরটা খারাপ লাগছে। আমি কন্ট্রোল করিনি। বলতে চিত্রলেখা কি বোঝাতে চেয়েছে তা ভালো করেই বুঝতে পারছে রৌনক। এখনো তার সামনে লজ্জা পায় সে, তাই তো পিরিয়ড শব্দটা উচ্চারণ করতেও এত দ্বিধা তার। রৌনক অবশ্য জোর করে না, আস্তে ধীরেই না হয় লজ্জা ভাঙবে, তার কোনো তাড়া নেই। একটা গোটা জীবন পড়ে আছে তাদের একত্রে পাড়ি দেওয়ার। রৌনককে চুপ করে থাকতে দেখে চিত্রলেখা আবারও বলে, আই এম সরি। তুমি সরি বলছো কেন? আমি কনসেপ্ট করিনি, তো আমি আপনার ইচ্ছা পূরণ করতে পারিনি। কে বললো পারুনি? যার আশা সে তার সময় মতো আসবে, না আসা পর্যন্ত আমরা না হয় চেষ্টা করতে থাকবো। বোকামি। এক মুহূর্ত চুপ করে রৌনক আরও বলে, এখন খাবার দিয়ে যেতে বলছি, কিছু খাওয়ার পর ওষুধ খাবে, কেমন? না প্লিজ, আমি কিছু খাবো না। খেতে তো হবেই, তুমি নিজে না খেতে চাইলে আমি জোর করে খাওয়াবো? প্লিজ। চিত্রলেখার প্লিজকে তোয়াক্কা না করে রৌনক উঠে বসে জাহানারাকে ফোন করে বলে ঘরেই তাদের দুজনের খাবার দিয়ে যেতে। খাওয়া শেষ করে মুখ ভার করে রেখেছে চিত্রলেখা। রৌনক হাসতে হাসতেই মুখ মুছে দেয় তার। জাহানারা এসে সব নিয়ে গেলে পরে রৌনক এক গ্লাস পানি নিয়ে এগিয়ে এসে চিত্রলেখার মুখোমুখি বসে, আর এক হাতে থাকা ঔষধ এগিয়ে দিয়ে বলে, নাও খাও। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে চিত্রলেখা বলে, খাবো না। সুন্দর করে বলছি খাও, নয়তো কিন্তু আমি জোর করে খাওয়াতে জানি। বাধ্য হয়ে ঔষধটা খেয়ে নেয় সে। পানির গ্লাসটা বেডসাইড টেবিলের উপর নামিয়ে রেখে রৌনক এগিয়ে গিয়ে পিঠে বালিশে হেলান দিয়ে বসে চিত্রলেখাকে কাছে ডাকে। সে কাছে যেতেই তাকে নিজের বুকে টেনে নিয়ে নেয়, আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এভাবেই থাকবো কিছুক্ষণ। রৌনকের বুকে মাথা রেখে চোখ বন্ধ করেই চিত্রলেখা জিজ্ঞেস করে, আজ অফিস যাবেন না? না। কেন? আমার বউ অসুস্থ, তার খেয়াল রাখার চাইতে জরুরি কোনো কাজ নেই আপাতত আমার। চিত্রলেখা মুখে কিছু বলে না, কেবল শব্দহীন হাসে। এই মানুষটার বলা কথা তার ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেয়, শিহরণে দোলা দিয়ে যায়, আবার ভয়ও লাগে তার। সারা জীবন সব এমনই থাকবে তো, নাকি এই সব কিছু সাময়িক? সবেই কোচিং শেষ করে বাসায় ফিরেছে চারু। মেইন রোড ছেড়ে এলাকার গলিতে ঢুকেছে। প্রতিদিন এদিক দিয়ে যাওয়া আসার সময় সতর্কভাবে চারিদিকে চোখ বোলায় সে, কোথাও মামুনকে দেখা যায় কিনা সেই আশায়। কিন্তু চিত্রলেখার বিয়ের কথা জানার পর সেদিনের পরে আর মামুনকে দেখতে পায়নি সে এলাকায়। মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। মামুন নিজের ইচ্ছেই হারিয়েছে, তাই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হারিয়ে যাওয়া মানুষ খুঁজে পাওয়া গেলেও যে নিজে থেকে হারায়, তাকে হাজার চেষ্টা করেও খুঁজে পাওয়া যায় না। মামুনের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। তাছাড়া আর কোথায় বা খুঁজবে সে মামুনকে? তার বাড়িতে গিয়ে আচমকা জিজ্ঞেস করলে সবাই আঁচ চোখ করে তাকাবে, তাই ধৈর্য ধরে রাখে সে নিজে থেকে ফিরে না আসা পর্যন্ত। অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই চারুর। প্রতিদিনের মতোই আনমনে সামনের দিকে হাঁটতে হাঁটতে এদিক সেদিক চোখ বোলাচ্ছে সে, যদিও জানে মামুনের দেখা মিলবে না। একটু পর পর ফসফস করে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতেই বাড়ির দিকে আগায় সে, কিন্তু আচমকাই মাঝামাঝি এসে তার কদম থমকে যায়। গলির মোড়ে টং দোকানের সামনেই রাখা মামুনের বাইকটা, সেটাকে অনুসরণ করে টং দোকানের ভেতরে তাকাতেই চায়ের কাপ হাতে বসা মামুনকে দেখতে পায় সে। নিজের চোখের দেখা বিশ্বাস করতে নিজের সাথেই যুদ্ধ করতে হয় তাকে। চারুর পায়ের কদম আপনা আপনি ধীর গতিতে আগাচ্ছে সামনের দিকে। ছোট ছোট কদম ফেলে বাইকটার সামনে এসে দাঁড়ায় সে। মামুন এখনো চারুকে দেখতে পায়নি। সে ব্যস্ত গরম ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক বসাতে বসাতে টং দোকানে উপস্থিত সকলের সঙ্গে খোঁজ গল্পে বসতে। সে টেরই পায়নি মাত্র কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে চারু নামক মেয়েটা এক পৃথিবী মুগ্ধতা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। এখনো বিশ্বাস হয় না তার। চারু মনে করে সে বড় করে চোখের পলক ফেললেই মামুন গায়েব হয়ে যাবে। ওই যে সিনেমায় দেখায় না, ঠিক সেরকম। সিনেমায় যেমন দেখায় নায়িকা একরাশ মুগ্ধতা নিয়ে অপলক নায়ককে দেখতে পায় চোখের সামনে,
যেই সে পলক ফেলে অমনি নায়ক ধোয়া হয়ে হাওয়ায় মিলিয়ে যায়। যার সহজ অর্থ নায়িকা এতক্ষণ নিজের কল্পনায় দেখছিল তার প্রিয় মানুষটিকে। চারুর মনে হয় সে নিজেও এই মুহূর্তে একই কাজ করছে। মামুনকে এক নজর দেখতে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তার বক্ষ পিঞ্জরে। সেই তীব্র আকাঙ্ক্ষা থেকেই চোখের সামনে মামুনকে তার বাইকটা কল্পনা করছে সে যদি এক্ষুনি চোখ বন্ধ করে আবার খুলে তাহলেই দেখবে কেউ নেই, কিচ্ছু নেই। না মামুন আর না তার বাইক, না মামুন আর না তার বাইক, সব হাওয়ায় মিলিয়ে যাবে। আরো কিছুক্ষণ মামুনকে দেখতে চাই সে। হাওয়ায় মিলিয়ে যাওয়ার আগে আরো কিছুক্ষণ চোখের শান্তি করে নিতে চায়। সত্যি সত্যি কবে দেখা হবে তার তো কোনো ঠিক নেই। তাই এই মুহূর্তে কল্পনাই ভরসা, অথচ কল্পনা অবিকল বাস্তবতার মতোই অনুভূতি দিচ্ছে চারুকে। সে হাত বাড়িয়ে মামুনের বাইকের উপর হাত রেখেছে। আচ্ছা, স্বপ্নে বা কল্পনায় কিছু ছুঁয়ে দেওয়া যায়, অনুভব করা যায়, অথচ সে করতে পারছে। এই যে হাতের নিচে থাকা বাইকটা অনুভব করতে পারছে। একবার কি চোখটা বন্ধ করে দেখবে মামুন হাওয়ায় মিলিয়ে যায় কিনা? দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সত্যি সত্যি চোখ বন্ধ করে চারু। তার হাত জোড়া এখনো মামুনের বাইকের ওপর রাখা। চোখ বন্ধ অবস্থায় এখনো সে অনুভব করতে পারছে বাইকটা। তার মানে এখনো সব ভ্যানিশ হয়ে যায়নি। নিশ্চয়ই সে চোখ মেললেই মামুন নাই হয়ে যাবে, সঙ্গে তার বাইকটাও। কিছুক্ষণ সময় নেই চারু চোখ মেলার আগে। চাইলেই তো সারাদিন সে এখানে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে পারবে না, বরং পরিচিত কেউ তাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলার আগেই বাড়ি যেতে হবে। অন্যথায় সে বাড়ি পৌঁছানোর আগে তার মাঝ রাস্তায় চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকার খবর হয়। লিখন নয়, খালার কান অব্দি পৌঁছে যাবে। ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে আস্তে ধীরে সময় নিয়ে চোখ মেলে তাকায় সে, কিন্তু তাকে অবাক করে দিয়ে সব আগের মতোই আছে। মামুন তার বাইক কোনোটাই হাওয়ায় মিলিয়ে যায়নি। কয়েক মুহূর্ত সময় লাগে চারুর বুঝতে কি হচ্ছে। এখনো বাইকটা ধরেই দাঁড়িয়ে আছে সে। তার দৃষ্টি মামুনের মুখের উপর। এসব কল্পনা নয়, বরং বাস্তব। বুঝতে পেরেই চোখ বড় হয়ে চারুর। তার নিজের অজান্তেই মুখ ফসকে কথা বেরিয়ে আসে, মামুন ভাই। বলেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকে সে। চারুর এক ডাকেই এদিকে তাকায় মামুন। সে মুখ ঘুরিয়ে তাকাতেই তাদের দুজনের চোখে চোখ পড়ে। চারু এখনো মূর্তির মতোই দাঁড়িয়ে আছে। মামুন এদিক তাকিয়ে চারুকে দেখতে পেয়ে এদিকেই তাকিয়ে থাকে খানিকক্ষণ। কারো কোনো নড়াচড়া নেই। কিছুটা সময় নিয়েই যেন দুজন দুজনকে দেখে নেয়। চারু ওভাবেই দাঁড়িয়ে থাকে। সে যেন নড়তে ভুলে গেছে, হাঁটতে ভুলে গেছে, কথা বলতে ভুলে গেছে, চোখের পলক ফেলতে ভুলে গেছে। সবই যেন ভুলে গেছে সে এই মুহূর্তে। অন্যদিকে সব গতিক হয় মামুন। অন্যদের উপস্থিতিতে তার এভাবে চারুর দিকে তাকিয়ে থাকাটা অনুচিত, মন্দ দেখায়। এতক্ষণে পাশে বসে থাকা কেউ কেন মামুনের দৃষ্টি লক্ষ্য করে চারুর দিকে তাকিয়েছে? কেউ কেউ চারুর মুখে মামুনের নাম শুনে তৎক্ষণাৎই হয়তো তাকিয়েছে। হাতে থাকা চায়ের কাপ নামিয়ে রাখে সে। পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা এগিয়ে দেয় চায়ের বিল পরিশোধ করতে। টং দোকানদার গফুর আলী আপত্তি করে বলেন, না মামুন ভাই, আজকে আপনার থেকে টাকা পয়সা লুমু না। আমার পক্ষ থেকে আপনার টিপ। কতদিন পর অনলাইনে কনে আপনারে ছাড়া কি আমার দোকানে আড্ডা জমে কমন তো? গফুরের কথাই হেসে দিয়ে মামুন বলে, না গফুর ভাই, তোমাদের মামুন ভাই আর বেকার নেই। বিনা পয়সায় সে কারোর থেকে কিছু নেয় না এখন আর। জোর করেই গফুরের হাতে টাকাটা গুছিয়ে দেয় সে। মামুনের কণ্ঠটা কেমন যেন পাল্টে গেছে। আগের সেই অলসতা চঞ্চলতা নেই তার কণ্ঠে। একটা নতুন ভারিক্কি এসেছে যেন সেই জায়গায়। আগে কখনো এমন শোনায়নি তার কথা। হঠাৎ এত পরিবর্তন কিসের? এগিয়ে এসে চারুর মুখোমুখি দাঁড়ায় মামুন। এক পলক চারুর বিস্ময়ে বড় হয়ে থাকা চোখে চোখ পড়ে তার। পরক্ষণেই চারুর খই হারা নয়ন থেকে চোখ সরিয়ে স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করে, কেমন আছো চারু? মামুনের প্রশ্নে যেন চারুর ভেতর কিছু একটা হলো। ধরাস করে ওঠে ভেতরটা। এতক্ষণে সে খেয়াল করেছে মামুনের কেবল কণ্ঠেই পরিবর্তন আসেনি, আপাত মস্তক মানুষটাই যেন পাল্টে গেছে অনেকখানি। এই মুহূর্তেই তার সামনে দাঁড়িয়ে থাকা মামুন আর আগের মামুনের ভিতর চোখে ধরা পড়ার মতো পরিবর্তন পরিলক্ষিত। সবসময় কপালের উপর চুল ফেলে রাখা মামুনের আজ কপালে চুল নেই।
বরং হাতের মুঠোয় ধরতে পারা লম্বা চুলগুলো কেটে ছোট করে ফেলেছে সে। আর্মি কাটে যথেষ্ট ডিসেন্ট লাগছে তাকে দেখতে, অথচ আগে তার গেটআপে ডিসেন্ট টাচ ছিল না। সবসময় একটা এলাকার বকাটে ছেলে ভাব দেখা যেত তার পোশাকে আশাকে। যদিও সে কখনোই বকাটে ছিল না, কিন্তু খানিকটা সেই রকমই বেশভূষায় থাকতো আর কি। অথচ আজ তাকে দেখে ওরকম লাগছে না, মনে হচ্ছে এ যেন অন্য কোনো মানুষ, যে অবিকল মামুনের মতো দেখতে। তার পরনে নীল রঙের জিন্স, সাদা শার্টের উপর একটা আরামদায়ক নীল রঙের হুডি পরে আছে সে। টন দোকানের ভেতরে বসে থাকা অবস্থায় হুডিটা তার মাথার উপরে টানা ছিল। এগিয়ে এসে চারুর মুখোমুখি দাঁড়িয়ে সে নিজেই হুডিটা নামিয়েছে। তখনই এই আমূল পরিবর্তনটা চারুর দৃষ্টিতে ধরা পড়েছে। এই যে মাস তিনেকের ব্যবধানে তার সামনে ভিন্ন একজন মানুষ দাঁড়িয়ে, আজ কিন্তু চারু কি এই পরিবর্তিত মানুষটার অপেক্ষায় ছিল? সে তো তার সেই আগের মামুন ভাইয়ের জন্য অপেক্ষা করছিল, যার চোখে কেবল মায়ার জন্য অস্থিরতা প্রকাশ পেত সব সময়। মায়াকে নিজের করে পাবার ব্যাকুলতা দেখা যেত, অথচ আজ এই মানুষটার চোখে তো দূরের কথা, চোখের কোণে কোণাতেও মায়ার অস্তিত্ব নেই। মামুন ভাই কি তাহলে তার মায়াকে ভুলে গেছে এই অল্প সময়ের ব্যবধানে? এত অল্প সময়ে কি ভালোবাসা ভুলে যাওয়া যায়? এখন কি তাহলে সেই আর মায়া মায়া করে অস্থির হবে না, ব্যাকুলতার সুর তুলবেন না? যদি তাই হয়ে থাকে তাহলে কি এতে চারুর খুশি হওয়া উচিত? সে কখনো তার চেতন বা অবচেতনে মামুনের জীবনে তার মায়ার জায়গা নিতে চায়নি। আবার সবসময় তাকে মায়া মায়া করে অস্থির হয়ে থাকতে দেখেও মন খারাপ লাগতো তার। একটা কেমন বিষণ্ণতায় ভেতরটা ছেয়ে থাকতো। এমন কেন লাগতো তার? তাহলে কি সে মনে মনে মামুনের জীবনে মায়ার জায়গাটা চাই? আপন মস্তিষ্কে আবল তাবল ভাবতে ব্যস্ত চারুর খেয়ালই নেই মামুন তাকে একটা প্রশ্ন করেছিল। অনেকক্ষণ কোনো জবাব না পেয়ে মামুন ছোট্ট করে নরম সুরে আবার ডাকে, চারু। এবারে যেন ধ্যান ভেঙে বেরিয়ে আসে চারু অজানা কোনো অতল থেকে। হুড়মুড় করে জিজ্ঞেস করে, জি মামুন ভাই, কিছু বলছিলেন আপনি? জিজ্ঞেস করলাম কেমন আছো তুমি। চারু চুপ করে তাকিয়ে রয় মামুনের মুখের দিকে। তাকে করা প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয় তার মুখে। এতদিন কোথায় ছিলেন আপনি মামুন ভাই? এভাবে কেউ কিছু না বলে গায়েব হয়ে যায় বলুন তো? আমি কত খুঁজেছি আপনাকে, আপনি জানেন? এগুলি ওগুলি করে কোনো গুলির মোড় বাদ রাখিনি, কেবল আপনার বাড়ি যাওয়াটা বাদ আছে। এমন লুকিয়েছিলেন কেন? কার থেকে লুকিয়েছিলেন বলুন তো? আগুনের ফুলকির মতো চারুর মুখ গলে বেরিয়ে আসা এক একটা প্রশ্নের তৎক্ষণাৎ জবাব দেয় না মামুন। স্মিত হাসে সে, যে হাসির কোনো শব্দ নেই, কেবল চোখে দেখা যায় মানুষটা হাসছে। এখানে আর কার জন্য পড়ে থাকবো বলো তো? আমার কি নিজের বলতে কেউ আছে এখানে? কিছু কি অবশিষ্ট আছে? কেউ নেই, কিচ্ছু নেই। সেজন্যই তো নিজেকে খুঁজে পেতে রাজপথে নেমেছি আমি। ছুটে চলেছি দিক থেকে দিগান্তর। কে বললো কেউ নেই? অন্যদিকে তাকিয়ে সামান্য ধরা গলায় মামুন বলে, মায়ার সঙ্গে সঙ্গে আমার সব চলে গেছে চারু। আমি শূন্য হয়ে গেছি, আমার ভেতরটা ফাঁকা হয়ে গেছে। আমার দিকে তাকান মামুন ভাই। মুখটা ঘুরিয়ে এনে চারুর মুখের দিকে তাকায় সে। তারা দুজনের মামুনের বাইকের দুপাশে দাঁড়িয়ে। মামুন চোখ মেলে তাকালেই তাকে চমকে দিয়ে চারু বলে, আমাকে কি আপনার চোখে পড়ে না মামুন ভাই? আপনি কি দেখতে পান না আমাকে, আমার সব ব্যাকুলতা? তৎক্ষণাৎই চোখ সরু হয় মামুনের। তা দেখে মাঝপথেই কথা বন্ধ হয়ে যায় চারুর। এই ধরনের কথাবার্তা মামুনের পছন্দ হচ্ছে না। নিচের দিকে চোখ নামিয়ে নিয়ে সে বলে, বাড়ি যাও চারু, অনেকক্ষণ হয়েছে রাস্তায় দাঁড়ায় আছো, খারাপ দেখায়, মানুষ দেখতেছে। বাড়ি যাও মামুন ভাই। বাড়ি যাও চারু। আর কিছু বলে না চারু। মামুন তার থেকে নজর সরিয়ে নিয়েছে, তার চোখে চোখ রাখছে না। সে কি বুঝতে পারছে চারুর ভিতরকার ভাঙন? নিজের দৃষ্টি নামিয়ে নিয়ে মিনমিনে সুরে জিজ্ঞেস করে, আমাদের কি আর দেখা হবে না মামুন ভাই? জানি না, হলেও হতে পারে। আপনি কি আবার চলে যাবেন? হ্যাঁ। ছট করেই মুখ তুলে মামুনের মুখের দিকে তাকায় চারু, কিন্তু মামুন তাকায় না। তার দৃষ্টি অন্য পাশের রাস্তার দিকে। না তাকালেও বুঝতে পারে চারুর দৃষ্টি তার মুখের উপর।
সে মুখটা এদিক ঘোরালে দেখতে পেত চারুর চোখে ভার হওয়া পানির উপস্থিতি। নিজের কণ্ঠের স্বাভাবিকতা ধরে রাখার চেষ্টা করে চারু বলে, কই যাবেন আপনি? সেটা তোমার না জানলেও চলবে, তুমি বাড়ি যাও। আর এক মুহূর্ত দাঁড়ায় না চারু, তৎক্ষণাৎই বাড়ির দিকে রাস্তা মাপা শুরু করে। দ্রুত কদম ফালায় সে সামনের দিকে, জলদি সরে যাবার প্রচেষ্টায়, যাতে করে পেছনে দাঁড়িয়ে মামুন যেন টের না পায় তার গাল বেয়ে ইতিমধ্যে অশ্রুর বন্যা বইতে আরম্ভ করেছে। নিজের চোখের পানি সে কাউকে দেখাতে চায় না, এমনকি যার জন্যে এই পানি তাকেও নয়। পেছনে দাঁড়িয়ে মামুন একবার চারুর যাওয়ার দিকে তাকিয়ে বড় করে নিঃশ্বাস ফেলে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।